স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। পরপর দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর জাতীয় রাজনীতি এবং সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে কি তা সেই আলোচনা এখনও চলমান। এদিকে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কমিশন বা রাজনৈতিক দলগুলো। বিপরীতে 4 দফা দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে জামায়াত সহ 8টি রাজনৈতিক দল। এসব নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং লেখক ও সাংবাদিক মোস্তফা কামাল। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আলোচনায়। জাতীয় রাজনীতি নিয়েই আলোচনা শুরু করি। জনাব হারুনুর রশিদ, আপনি আমরা যেটা সূচনা বক্তব্যে বলছিলাম যে, এবং এটা ইতিমধ্যেই গণমাধ্যমে এসছে যে 8টি ইসলামপন্থী রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে যাচ্ছে। আজকেই খেলাফত মজলিস প্রেস কনফারেন্স করে ঘোষণাও দিয়েছে, মূলত জুলাই সনদ, পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি এবং জাপাবু 14 দল নিষিদ্ধের দাবি, এরকম 4টি দাবি নিয়ে তারা আন্দোলনে যাচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে আন্দোলনটি বিএনপিকে কোণঠাসা করে ইসলামীপন্থী দলগুলো কি এক ছাতার নিচে যাচ্ছে বলে মনে হয়? জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাভাবিক কারণে বাংলাদেশে নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা তো অসংখ্য, আমি সংখ্যা বলতে পারবো না। এখন স্বাভাবিক কারণে বিভিন্ন রাজনৈতিক দলের চিন্তাভাবনা, তাদের লক্ষ্য উদ্দেশ্য তো বিভিন্ন রকম আছেই। সুতরাং এটা নিয়ে তাদের কর্মসূচি দেওয়া বা তাদের বক্তব্য উপস্থাপন করা বা এটা নিয়ে আপনার জনমত তৈরি করা, এটা আমি দোষের কিছু দেখি না, এটা করতেই পারে। আর বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি চিন্তাভাবনা অবশ্যই আছে, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থে, সেটা নিয়ে বিএনপি অবশ্যই চিন্তাভাবনা করছে। সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে আপনার এখানে অন্তর্বর্তীকালীন সরকার আপনার গত জুলাই আগস্টের যে রক্তপাতের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণ হতাশ এবং জনগণের যে প্রত্যাশা ছিল, সরকারের বয়স তো আপনার প্রায় 1 বছরের অধিক সময় পার হয়ে গেছে, সেটা জনগণের কাছে হতাশার সৃষ্টি করেছে। আপনি রাষ্ট্র সংস্কারই বলেন, বিভিন্ন যে সংস্কার কমিশন নিয়ে কর্মকাণ্ড বলেন, জুলাই সনদই বলেন, এই সমস্ত নিয়ে জনগণের মধ্যে চরম পারসেপশন জনগণের মধ্যে যে আপনার দাঁড়িয়েছে এখন, এগুলো তো জনগণ সাংঘাতিকভাবে ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট আমি বলবো। তো এগুলো তো আপনার যারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে, এরা তো জনপ্রতিনিধি নয়, বা রাষ্ট্রের এই বিষয়গুলো সম্পর্কে আমি মনে করি তারা আপনার সেইভাবে উপলব্ধিতে নিয়ে আসতে পারছে না। তো বাংলাদেশের মানুষের এই যে আপনার দীর্ঘ সংস্কার কমিশন নিয়ে আলোচনা, দীর্ঘসূত্রিতা এবং এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো কিন্তু আলোচনার দাবি রাখে। আপনি নেপালে ধরেন যে একটা বিরাট অভ্যুত্থান হয়েছে, ভয়ানক, সেখানে ক্ষয়ক্ষতিও হয়েছে, কিন্তু সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা কিন্তু নির্বাচনের অলরেডি ঘোষণাও দিয়ে দিয়েছে। তো এই সরকারের তো বোঝা উচিত যে গত জুলাই আগস্টের যে আপনার পরিবর্তনটা হয়েছে, বিগত সরকারের সময় দীর্ঘ 15 বছর 16 বছর আপনার রাজনৈতিক দলসমূহ মৌলিক যে দাবিটি ছিল, এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, এটিকে কেন্দ্র করেই আপনার পরবর্তীতে আপনার এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছে। তো সরকার আসার পর আমরা বলবো যে এই সরকার ক্ষমতায় আসার পর আমাদেরকে আন্দোলনের পর্যন্ত হুমকি দিতে হয়েছে যে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। এবং নির্বাচন নিয়ে এখনও আমি বলবো যে নির্বাচনের রোডম্যাপ সুস্পষ্টভাবে এখনও ঘোষিত হয়নি। বলছে যে মার্চের মধ্যে, প্রধান উপদেষ্টা বলছে, এটা বলছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে কর্মযজ্ঞ, নির্বাচনের যে প্রস্তুতি, নির্বাচনের জন্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে আপনার সক্ষমতা বা প্রয়োজনীয়তা দরকার, সেইটার জন্য যে কাজ করা দরকার, আমি সেই ক্ষেত্রে আমি এখনও দর্শনীয় কোনো পদক্ষেপ দেখছি না। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, অন্যান্য সংস্থাগুলোকে যেভাবে ঢেলে সাজানো দরকার, সেই কাজ আমার দৃশ্যমান নয়। আপনি বিগত সময়ের যারা ফ্যাসিবাদের দোসর ছিল, তারা এখনও বহালতবিতে বিভিন্ন জায়গায় বিদ্যমান আছে। তো এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক কারণে আমি এক প্রসঙ্গ করে এসেই যাই যে আপনার ধরেন যে বিশ্ববিদ্যালয়তে নির্বাচন হচ্ছে, বিশ্ববিদ্যালয়তে নির্বাচনের মধ্য দিয়ে কী মেসেজটা পাচ্ছি আমরা, যে 30 বছর 35 বছর পর এই যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। আমরা ছাত্র সংসদ নির্বাচন করেছি, বিশ্ববিদ্যালয়ে করেছি, কলেজে করেছি, কিন্তু এই নির্বাচনকে যে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত,
আমি রাজনৈতিক দলের সঙ্গে কে হারলো কে জিতলো সেটা আলোচনার বিষয়বস্তু না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতো জায়গায় এখন প্রযুক্তির যে উৎকর্ষতা সাধিত হয়েছে, এরকম অবস্থায় নির্বাচন নিয়ে এত বিতর্ক, একটা নির্বাচনের ফলাফল ঘোষণা করতে 3 দিন লাগবে কেন? আমরা নির্বাচন করেছি, আমার সময় 30,000 ভোট ছিল সেই বিশ্ববিদ্যালয়ে, প্রায় আপনার ভোট কাস্ট হয়েছে প্রায় 18 থেকে 19,000 ভোট। তো সেইখানে সেই নির্বাচনের ফলাফল রাত 12টার মধ্যে 12টি হল এবং রাকসুর নির্বাচন ফলাফল ঘোষিত হয়েছে, কোনো প্রশ্ন আসেনি। প্রার্থীরা ওখানে ছাত্র শিবির নির্বাচনে অংশগ্রহণ করেছে, ছাত্র সংগ্রাম পরিষদ করেছে, আমি ছাত্রলীগ করেছে, বিএনপি করেছে। তো সেই সব নির্বাচনে ধরেন যে অন্যান্য জায়গায় তো নির্বাচন, এটা রাকসুতে 90 নির্বাচন হয়েছে। তো এই নির্বাচনগুলো তো তখন ম্যানুয়ালি আপনার ব্যালট দিয়ে হয়েছে, কই কোনো যারা হেরে গিয়েছে বা বিজয়ী হয়েছে কোনো এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসেনি। এখন নির্বাচন করার সময় তাহলে আজকে বিভিন্ন সময় প্রশ্ন আসছে তো যে জাতীয় নির্বাচন সামনে, তো যদি আজকে এরকম জায়গাতে এরকম নির্বাচনের এরকম লেজগবরের অবস্থা হয়, তো জাতীয় নির্বাচন কি করবে? তাহলে সরকারের তো আপনার আমি মনে করি যেখানে বড় একটা ব্যর্থ দায়িত্ব সরকার নিতে হবে। তা সরকারের সিগন্যালিত নির্বাচনগুলো হচ্ছে, আপনি ছাত্র সংসদ ছাত্র নির্বাচনগুলো কি বিতর্কিত মনে করছেন আপনি, যে দুটো হলো? না না, আপনার এখানে আপনার যেখানে গত 15-16 বছর বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো রাজনীতি ছিল না, আপনি রাজনৈতিক যে সহাবস্থান, রাজনৈতিক যে চর্চা, রাজনৈতিক সংগঠনগুলোর যে অবস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আপনার হলে তাদের কমিটি ডিক্লেয়ার করে সাথে সাথে একটা মোব তৈরি করে বলে যে এটা করা যাবে না। তো এটা কি নির্বাচন? তো 1 বছর হয়েছে, নির্বাচন তো আবার 1 বছর পর হবেই। এখন এখানে নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন করছে কারা? যারা অংশগ্রহণ করেছে। আপনি যে নীতিমালা করেছেন, এখন কোনো প্রার্থীর জন্য আপনি একজনের সুযোগ দিচ্ছেন, আর একজনকে সেই সুযোগগুলো দিচ্ছেন না। এই যে পক্ষপাতিত্বমূলক কথাগুলো আসছে, এগুলো আমরা গণমাধ্যম থেকে দেখছি এবং যারা অংশগ্রহণ করেছে তাদের বক্তব্য শুনছি। সুতরাং এটার মধ্য দিয়ে কিন্তু সত্যিকার অর্থে একটা খারাপ মেসেজ যাচ্ছে। আচ্ছা, খারাপ মেসেজ যাচ্ছে। আপনি জনগণের কাছে একটা সুন্দর, কে জিতলো না জিতলো এটা আমি আলোচনায় যাব না, কিন্তু এটার মধ্য দিয়ে আপনি যে একটা 5ই আগস্টের পর যে মানুষের প্রত্যাশা ছিল, বিশ্ববিদ্যালয় ঢাকার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশের আন্দোলন সংগ্রামের পাদপীঠ আপনার, সেইখানে এরকম ধরনের নির্বাচন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে, আর বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলররা বলবে বা বিশ্ববিদ্যালয় বলবে আমরা কোনো দল করি না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মিথ্যা কথা বলছি। আজকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যারা দায়িত্ব নিয়েছে তা দল করে না? তাদেরকে আপনার ওখানে নিয়োগ দেওয়া হয়েছে কি আপনার ওই আওয়ামী লীগের লোকদেরকে? আপনি NSI DGFI দিয়ে তাদের যাচাই বাছাই করার পর তারা তাদের ব্যাকগ্রাউন্ড কি, অতীত কি, সমস্ত কিছু দেখার পরে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয় নির্লজ্জের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষক করে কথা বলে। তারা কোন দলের বলে মনে করছেন? কোন দল আমি তা বলবো না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়োগ যারা কর্তৃপক্ষ যা দিয়েছে, তো তাদেরকে কি যাচাই বাছাই করে দিয়েছে না? তো যাচাই বাছাই করে দেওয়ার অপেক্ষা রাখে? আজকে প্রশাসনের সচিব প্রমোশন হয় বা যে কোনো জায়গায় নিয়োগ হলে ওই পূর্বের যে নীতি ছিল, DGFI NSI গোয়েন্দা সংস্থার বিভিন্ন তথ্য রিপোর্ট সংগ্রহ করার পরে তারা নিয়োগ পায়। তো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কি আপনার এমনি আকাশ থেকে নিয়োগ হয়ে গেছে? তো সুতরাং আপনার দেখেন যে আজকে এই যে আপনি আলোচনার আয়োজন করেছেন, আমি বলবো যে নির্বাচন যদি আজকে আপনার আগামী নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠান করতে ব্যর্থ হয়, দেশ ভয়াবহ সংকটের মধ্যে পতিত হবে। ধন্যবাদ। ভয়াবহ সংকটের মধ্যে পতিত হবে। এবং এই সংকট আপনি গত জুলাই আগস্টে যেটা হয়েছে, আজকে যদি জনগণের মধ্যে পারসেপশন দাঁড়ায় যে সরকার অন্য কোনো প্ল্যান নিয়ে আগাচ্ছে, আমি সরকারের উপর দায় দিচ্ছি, সরকার যদি অন্য কোনো প্ল্যান ABCD প্ল্যান নিয়ে আগায়, তাহলে এর আগে আপনার 111-এর সরকারও কিন্তু আপনার 2 বছর তারা সময় কাটিয়েছে ওদের রাষ্ট্র সংস্কার করব, রাষ্ট্র সংস্কার তারা বিদায় হয়ে গেছে কিন্তু একটা প্রেক্ষাপট নিয়ে। সুতরাং এই সরকারকে আমি জানি না, আমরা চাই না যে সরকার ফেল করুক, আমরা চাই যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন তার পরিবেশ তৈরি করুক। এই সমস্ত সংস্কার কমিশনের আপনি দীর্ঘ শুধু আলোচনায় চলছে, কতদিন চলবে, কয় মাস চলবে, কত বছর চলবে? জনগণ কিন্তু এগুলো আপনার খুব ভালোভাবে নিচ্ছে না। ধন্যবাদ হারুন রশিদ। জনাব সাকি, মানে হারুন ভাই যেটা বলছিলেন যে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে এই জুলাই সনদ নিয়ে, যেখানে ওই জুলাই সনদে PR ইস্যু নিয়ে আলোচনা চলছে, পাশাপাশি এই যে তারা রাজপথেও যাচ্ছে যে 8টি দল, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? যে এটা কি শুধু চাপ প্রয়োগেরই একটি কৌশল, নাকি এর সাথে রাজনীতির মেরুকরণেরও ব্যাপার আছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আন্দোলনে যারা যেতে চায় এটা তো তাদের অধিকার, না সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, করতেই পারে। তবে আন্দোলন বিষয়ে আপনার রিপোর্ট আমি জানি না, মানে যাদের নাম প্রথমে দেখা গেল পরবর্তীতে কয়েকটা পার্টি আবার বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা এটার সাথে, 2টি পার্টি জানিয়েছে। আমরা আরও একটা পার্টিকে জিজ্ঞেস করেছি, তারাও বললেন যে তারা এটার সাথে জানেন না। কাজেই সেটা একটা বিষয়, সেটা
যারা আন্দোলনে যাবেন তারা যাবেন, তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা যেটা বলেছি যে যেহেতু আমরা একটা আলোচনার প্রক্রিয়ার মধ্যে আছি, সেই আলোচনার প্রক্রিয়ায় আমাদের সমাধান শেষ পর্যন্ত খোঁজার চেষ্টা করা উচিত এবং আলোচনার মধ্য দিয়েই সমাধানটা হবে। কারো একক মত তো আসলে আমরা যদি মনে করি যে অন্যদের উপর চাপিয়ে দেওয়ার ব্যাপার আছে, সেটা আসলে কোনো সমাধান আনবে না, সেটা বরং সংকটের জন্ম দিবে, এমনকি সংঘাতের সম্ভাবনা ঝুঁকিও বাড়িয়ে দিবে। কাজেই আমাদেরকে প্রত্যেকেই দায়িত্বশীল একটা জায়গা থেকে ভাবা দরকার। অভ্যুত্থান একটা বিরাট আত্মত্যাগের মধ্যে দিয়ে হয়েছে এবং এটা ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান ছিল, যেখানে রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন সবাই ছিল, ছাত্রদের একটা অগ্রণী ভূমিকা ছিল। এই যে একটা গণ অভ্যুত্থান, সেইটা আমাদের সামনে একটা দাবি বলেন, কর্তব্য বলেন হাজির করেছে যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার যে বন্দোবস্ত, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, এই বন্দোবস্ত বদলাতে হবে এবং একটা নতুন ব্যবস্থায় আমরা যাতে যেতে পারি। সেটাও আবার এমন নয় যে কেবল 5ই আগস্টের পরেই উঠেছে, এটা আসলে রাজনৈতিক সংগ্রামের মধ্যেই এই কথাগুলো বলা হয়েছিল যে শেখ হাসিনা পুরো রাষ্ট্রটাকে যেভাবে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল, তাতে এই রাষ্ট্র আর জনগোষ্ঠীকে পুরোপুরি ঐক্যবদ্ধ রাখার কাজটা করতে পারছে না। তো সেই জায়গা থেকে যেহেতু এটা একটা সমষ্টিগত সংগ্রাম, সমষ্টিগত অর্জন, যেখানে অনেকগুলো পক্ষ আছে, এখন জনগণের আকাঙ্ক্ষা তো বিভিন্নভাবে প্রকাশিত হয়, বিভিন্ন দল, গোষ্ঠী, ব্যক্তি। তাহলে এই যে আমরা জন আকাঙ্ক্ষার কথা বলি, উইল অফ দি পিপল, তাহলে জনগণের আকাঙ্ক্ষা তো কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা পক্ষ যদি নির্ধারকভাবে ক্ষমতার নিয়ন্ত্রণ করেন, তখন একরকম বাস্তবতা হয়, যেটাকে আমরা সাধারণত বিপ্লবের সাথে তুলনা করি। কিন্তু যখন একটা সমষ্টিগত জায়গা তৈরি হয়, জনগণের যে গঠন করার ক্ষমতাটা, সেটা কিন্তু মানে প্রতিনিধিত্বের মধ্য দিয়ে শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে। এবং জনগণের সার্বভৌমত্বের কথা আমরা যখন বলি, তখন আসলে জনগণ তো সার্বভৌম, সেইটা আন্দোলনের মধ্যে দিয়ে একভাবে প্রকাশিত হয়, কিন্তু আবার সেই জনগণের সার্বভৌমত্বকে আপনি যদি প্রক্রিয়াগতভাবে আনতে চান, তখন সেটা নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে আসে, সেটা তার আইনি বৈধতা লাভ করে। কাজেই এই যে আমরা কনসেনসাসের কথা বলছি, তার মানে সমষ্টিগত অর্জনে যখন একক নিয়ন্ত্রণ কারণেই, তখন এটা চাপিয়ে দেওয়ার প্রশ্নটা আর থাকে না। আমাদের যথাসম্ভব কনসেনসাসের মধ্যে দাঁড়াতে হবে পরিবর্তনের প্রশ্নটি, আর বিরোধের জায়গার মীমাংসাটাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণ নির্বাচনের মধ্যে দিয়ে যাকে বিজয়ী করবেন, সেইটা তখন প্রতিষ্ঠিত হবে। এই যে পদ্ধতিগত জায়গাটা, এইটাকে যদি আমরা গুরুত্বের সাথে না নেই, তাহলে আমরা নিজেরাই সংকট ডেকে আনবো এবং আমরা কি সেদিকে যাচ্ছি না? হ্যাঁ, মানে ঝোঁক আছে, কিন্তু আমরা মনে করি যে এখনো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আজকেও যেমন মাননীয় প্রধান উপদেষ্টার সহ আমাদের যে ঐকমত্য কমিশনের বৈঠক হলো, সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন যে আমরা এইরকম একটা ঐতিহাসিক কাজ করেছি, যেটা আমাদের দেশে তো বটেই, এমনকি দুনিয়ার সামনেও এটা একটা দৃষ্টান্ত এবং সেটা আমরা সকলেই উপলব্ধি করি। এবং সেই জায়গা থেকে এইটা যাতে সম্পন্ন হয় ঠিকঠাক মতো, মানে নির্ভুলভাবে কিংবা ত্রুটিহীনভাবে, এবং আমরা একটা শান্তিপূর্ণ উত্তরণে যেতে পারি, তাহলে এটা আমাদের দেশ এবং পৃথিবীর কাছে একটা উদাহরণ থাকবে। এখন পয়েন্ট যে জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমরা অনেকগুলো প্রশ্নে ঐকমত্য হয়েছে, আবার অনেকগুলো প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে। আমরা চেষ্টা করব যে এই ঐকমত্যের জায়গাটা আরও বাড়ানো, এবং যেগুলো ঐকমত্য হয়েছে সেটাই কিন্তু মূলত জাতীয় সনদ। জুলাই জাতীয় সনদ হবে যেটা ঐকমত্য হয়েছে। যে প্রশ্নগুলোতে এখনো নোট অফ ডিসেন্ট থেকে যাবে শেষ পর্যন্ত, সেগুলো নির্বাচনের মধ্যে দিয়ে ফয়সালা হবে। এখন প্রশ্ন এরপরে বাকি থাকে যে এইটার বাস্তবায়নের গ্যারান্টি কি, আইনি বাধ্যবাধকতা কি। আরেকটা প্রশ্ন থাকে যে আমরা বাস্তবায়ন যে করব, সংবিধানে যে সংযোজন হবে, কোন পদ্ধতিতে হলে টেকসই হবে। এই দুটো প্রশ্নে কিংবা এই মোট 3টা প্রশ্নতে আটকে আছে। এখন রাজনৈতিক দলগুলো আজকে যে সিদ্ধান্ত নিয়েছে, যে কমিশনকে যেটা বলা হয়েছে, যে আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনাটা বাড়ানো দরকার, যে আমরা আরো কত বেশি ঐকমত্য হতে পারি, তাহলে ঐকমত্যের জায়গাটা বাড়বে। 1, 2 হচ্ছে যে আইনি বাধ্যবাধকতার জায়গা, আর কিভাবে টেকসই করা যায় এই পুরো সংস্কারকে। এই দুটো প্রশ্ন নিয়েও আমরা আলাপ আলোচনা করি। তাতে 4 আলোচনা করবেন। দ্বিতীয় পর্বের আলোচনাটা আজকে সমাপ্তি হয়েছে। না, দ্বিতীয় পর্বের আলোচনা সমাপ্তি হয়নি। আজকে যেটা বলা হয়েছে যে আমরা আরো একটু সময় বর্ধিত করা দরকার, অন্ততপক্ষে এই মাসটা দরকার, যাতে করে আমরা
পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে, মানে কমিশন তো কোনো কিছু চাপিয়ে দিতে পারে না, ফলে রাজনৈতিক দলগুলোকে একটা ঐকমত্যে আসতে হবে এবং তারা আলাপ আলোচনা করে আইনি বাধ্যবাধকতার জায়গাটা কোথায় আছে এবং কিভাবে সংস্কার টেকসই করা যায়। ওয়ান পয়েন্ট আমি তুলেই শেষ করছি যে দেখুন, দুটো পদ্ধতির জায়গা আছে। যদি এরকম জায়গায় যান যে আপনি সংবিধান স্থগিত করে তারপরে প্রোক্লামেশন ডিক্রি জারির মধ্য দিয়ে আপনি একটা জায়গায় যেতে পারেন, সেইটা কনসেনসাস না হলে এটা আমাদের কোনো সমাধান আনবে না। অন্যদিকে আর দ্বিতীয় পথের জায়গা, যেটা সরকার ইতিমধ্যে গিয়েছে, সরকার একটা সুপ্রিম কোর্টের আইনি পরামর্শ নিয়ে সরকার গঠিত হয়েছে, কাজে ওই সংবিধানের ভেতরে থেকেই কিন্তু আপনি সরকার গঠন করেছেন। এখন সেই অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করেছে, সেই কমিশন সনদ তৈরি করেছে, সেই সনদ কিভাবে আইনি বাধ্যবাধকতা পাবে এবং টেকসই হবে, এইটাও কিন্তু আমরা এই আইনি পরামর্শের মধ্য দিয়ে যেতে পারি। অর্থাৎ আমরা একটা আইনি পরামর্শ নিয়ে বর্তমান সরকার নানানভাবেই একটা পথ খুঁজে বের করতে পারে, যেটার মধ্য দিয়ে একদিকে যেমন আমরা এই জুলাই সনদের একটা আইনি বাধ্যবাধকতা তৈরি হয় এবং আগামী সংসদ দুটো ক্ষমতা পায়, একদিকে সংবিধানের মৌলিক সংস্কার করা, অন্যদিকে রাষ্ট্র পরিচালনা করা 5 বছর। তাহলে এই দুটো ক্ষমতা সম্পন্ন সংসদ এবং এর আইনি বাধ্যবাধকতা জুলাই সনদের, এই জায়গাটা কিভাবে আমরা মানে পথটা তৈরি হবে, সেটার জন্য আইনি পরামর্শ সরকারের দিক থেকে অধ্যাদেশ কিংবা যে কোনো একটা প্রক্রিয়ায় সেটার বিষয়ে পথ খোঁজা হচ্ছে। এবং যেটা আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যদি এই যে প্রক্রিয়ায় সরকার গঠিত হয়েছে তাতে যদি এর মধ্য দিয়ে আইনসিদ্ধভাবে কোনো পথ থাকে তাহলে তারা গ্রহণ করতে প্রস্তুত আছে। অন্যদিকে জামাত ইসলামী যে প্রস্তাব করেছে তাতে আসলে সেটা মোটামুটিভাবে ওরও এখনো পর্যন্ত ওইটা নিয়ে কোনো ঐকমত্যের জায়গা হয়নি। ফলে আমরা পথ খোঁজার চেষ্টা করছি যে কিভাবে আমরা একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারি এবং আমরা শান্তিপূর্ণ একটা উত্তরণের মধ্যে। ধন্যবাদ জনায়েদ সাকি। সাকিব ভাই যেটা বলছিলেন যে এই যে বিএনপি এবং জামাতের অবস্থান এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান, তার ভিত্তিতে আপনার কি মনে হয় যে জুলাই সনদ শেষ পর্যন্ত ঝুলে যাবে কিনা, বা জুলাই সনদ থেকে যতটুকু মানে প্রত্যাশা করা হচ্ছে, যেটা বলছে যে নোট অফ ডিসেন্ট ইস্যুগুলো নির্বাচিত সরকার করবে, তার আগে যেগুলো কনসেনসাস হয়েছে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো, বা সেরকম একটা কথাও বিএনপি তরফে বলা হচ্ছে, যেগুলো ঐকমত হয়েছে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। আপনার কি মনে হয় যে এ ধরনের সলিউশনে আমরা যেতে পারবো, বা জুলাই সনদ শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর বিরোধের কারণ হয়ে দাঁড়াবে, যেহেতু কোনো কোনো ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক দল রাজপথে যাওয়ার ঘোষণা দিয়েছে? ধন্যবাদ আপনাকে। দুটো অংশ, একটা হচ্ছে এর মধ্যে জুলাই কিন্তু ঝুলে গেছে। কোন জুলাই? মাস 2 আগে যে জুলাই গেছে এই জুলাই না, কিন্তু 24-এর জুলাই। তো 24-এর জুলাই 25-এর আগস্ট সেপ্টেম্বরে এসেও যখন ঝুলে থাকে, তো তাতে একটা সংশয় জাগে যে এ নিয়ে একটা মতবিরোধ আরও চাঙ্গা হয় কিনা। মতবিরোধ আছে একটা, তো সেটাও বোধহয় কেটে যাবে। আজকেরও যে বৈঠক ঐকমত্য কমিশনের সাথে, বৈঠকের দুটো পার্ট, একটা ইনডোর একটা আউটডোর। তো আমরা আউটডোরের অংশটুকু দেখি বা গণমাধ্যমে আসে। ইনডোরে কিন্তু তারা বেশ খুশ মেজাজে কথাবার্তা বলেন, চা নাস্তা করেন এবং হাসাহাসিও করেন। আউটডোরে এসে আবার একটা ফটো সেশন করেন হাসি দিয়ে সবাই। কিন্তু মাঝে মধ্যে হয় কি, ভাবের সাথে কিছু ভঙ্গি যোগ হয়, এই দুটা মিলে যে ভাবভঙ্গিটা আসে তাতে মনে হয় যে একটা বিরোধ বুঝি লেগেই গেল। বিরোধটা আসলে ওই পর্যায়ের নয়। তো এরই মধ্যে যখন ঘোষণার কথা আসছে, সনদের কথা আসছে, প্রক্লামেশনের কথা আসছে, যদি 24 আগস্টের ওইটা বিপ্লব হয়ে থাকে, অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে বিপ্লব অথবা অভ্যুত্থান এটা কিন্তু এক ধরনের সংবিধানের অংশ হয়ে যায়, আইনের অংশ হয়ে যায়। আর এরই মধ্যে আপনি দেখেন 2-3 দিন আগে নেপালের ঘটনা, ওখানকার দুটা ন্যারেটিভ আমাদের এখানে কিন্তু দু ধরনের ধারণা তৈরি করেছে। কেউ আশাবাদী হয়েছেন কোন অংশটুকুতে, একটা হচ্ছে ওখানকার ইন্টারিম গভর্নমেন্ট শপথ নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন। এটা কিন্তু আমাদের এখানে বিএনপি সহ যারা অত্যন্ত নির্বাচনমুখী দল তাদের কাছে বেশ ভালো লেগেছে। আজকের ঘোষণা হচ্ছে যে 3-4 দিন ধরে যে ওখানে যে উৎপাতটা হয়েছে, যেটাকে তাদের ভাষায় আমাদের এখানেও কিন্তু ওই 5 আগস্ট বা 3 আগস্ট 4 আগস্টের ওই ঘটনাকে কেউ কেউ গণ্ডগোল বলতে অভ্যস্ত। আবার আমাদের কাছে এটা বিপ্লব, কারো কারো কাছে বিপ্লব, কারো কারো কাছে অভ্যুত্থান, কারো কারো কাছে এটা, যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের কাছে এটা হচ্ছে একটা দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র ছিল ওই দিন, স্রেফ দাঙ্গা বাঁধানো। তো শ্রীলঙ্কার, নেপালের ইন্টারিম গভর্নমেন্ট বলেছে ওইটার বিচার হবে। ওই 3-4 দিন যে ওখানেও হইচই হয়েছে ওইটারও বিচার হবে। মন্ত্রীদের গায়ে আঘাত করা, দৌড়ানো দেওয়া বা ওখানকার রাষ্ট্রীয় ভবনে হামলা করা, এগুলোর বিচার হবে। এই অংশটুকু কিন্তু বাংলাদেশের কারো কারো আরও ভালো লেগেছে। অর্থাৎ ভালো লাগার দুইটা মেসেজ এখানে আছে।
নির্বাচনের তারিখ দিয়ে দেওয়ার ভালো লাগার এক গ্রুপ আছে, আর ওই যে বিচার হবে ওইটারও এক গ্রুপ আছে। তো আমাদের এখানে যদি ওই জুলাইয়ের সনদ পাকাপোক্ত না হয় কি হতে পারে? সর্বশেষ উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে তাদেরকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর কয়েকদিন আগে আরেকজন সমন্বয়ক, আলোচিত সমন্বয়ক হাসনাত বলেছিলেন যে রাজনীতিবিদরা যত অ্যাক্টিভ হচ্ছে আমাদের দিকে ফাঁসির রশিটা তত এগিয়ে আসছে। এখন তাদের কথা নইলে বাদে দেন, যদি 5 আগস্টে গণ্ডগোল হয়ে থাকে, বিপ্লব না হয়ে শুধু গণ্ডগোল হয়ে থাকে, অর্থাৎ ফৌজদারি অপরাধ হয়ে থাকে, তাহলে ফৌজদারি অপরাধে আসামি কারা কারা হবে? কখনো পরিবর্তিত পরিস্থিতিতে অবশ্যই বিএনপি আসামি হবে, কারণ বিএনপি দাবি করছে ওই আন্দোলনে তাদের ব্যাপক ভূমিকা ছিল। বড় দাগের আসামি হবে আমাদের ওই বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা দাবি করছে না বিএনপির চেয়েও আমাদের ভূমিকা বেশি ছিল। তাহলে প্রথম দিকের আসামি কারা হবে, দ্বিতীয় দিকের আসামি কারা হবে, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। যে কারণে আজকে কিন্তু আইন উপদেষ্টা একটা খুব দামি কথা বলেছেন ছোট্ট করে, যে নিয়তটা যদি পরিষ্কার থাকে তাহলে কোনো সমস্যা নেই। এবং আমরাও গণমাধ্যমের জায়গা থেকে যতটুকু দেখেছি, বিএনপি আজকেও যে ভূমিকা, চমৎকার ভূমিকা বিএনপির, এত বড় একটা দলের মানিনার দিকে যায় নাই। কিন্তু তারা বলছে যে বিষয়টা সুপ্রিম কোর্ট থেকে প্রয়োজনে একটু মতামত নেওয়া যেতে পারে, অত্যন্ত সহনশীল। কিন্তু আবার জামাত যেটা চাচ্ছে, এনসিপিও কাছাকাছি চাচ্ছে, তারা চাচ্ছে যে ভোটের আগে এটার একটা ফয়সালা করতে, অর্থাৎ চায় সবাই, কেউ কিন্তু সবাই চাচ্ছে। এখন বাস্তবায়নের পদ্ধতিটা কি হবে সেটা বড় হয়ে দেখা যাবে। আমার বেশি সময় নেই, একটু শেষ করে দিই আমি 30 সেকেন্ডে, যে আমাদের এখানে হচ্ছে কাজের ভলিউমটা একটু বেশি, সিলেবাসটা একটু বড়। কারণ নেপালে কিন্তু ওই আয়নাগর ছিল না, গুমের কারবার ছিল না, অথবা বেগমপাড়ার ঘটনাও ছিল না, যে কারণে ওখানে সংস্কারের কথা, বিচারের কথা ওভাবে আসেনি। আমাদের এখানে সঙ্গত কারণে ভলিউমটা একটু বড় হওয়াতে এই সরকারেরও একটু সময় লাগছে। রাজনৈতিক দলগুলোও কিন্তু ইনডোরে আসলে সহনশীলতার পরিচয় দিচ্ছে। কিন্তু আবার যেটা আমার হারুন ভাইও বলেছেন, সাকিব ভাইও বলেছেন, জনগণের কথা বলেছেন, জনগণ কিন্তু এখানে অত্যন্ত আপেক্ষিক শব্দ। বিএনপিতেও জনগণ আছে, সাকিব ভাইদের দলও জনগণ আছে, আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন বা বড় নেতারা পালিয়ে গেছেন, বাদ বাকি জনগণগুলো কিন্তু আছে। অতএব এখানে জনগণকে কোন মানদণ্ডে, কোন বিবেচনায়, কোন অ্যাঙ্গেলে আমরা বিচার করব, আর যারা বিএনপিকে কোণঠাসা করতে চাচ্ছে তাদের তো এখন কোণঠাসা করার একটা মৌসুম, আর বড় দল হিসাবে তো বিএনপিকেই কোণঠাসা করবে। তো বিএনপিও সেটা কিন্তু এখন পর্যন্ত বেশ দক্ষতার সাথে হ্যান্ডেল করছে বলা যায়। ধন্যবাদ মোস্তফা কামাল। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জোনায়েদ স্যার, আপনি কি খেয়াল করেছেন যে এই উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে দেশে আর প্রক্সি মৌদুদিস্ট পার্টির আর দরকার নেই, অন্তত হাফ ডজন পার্টি কাজ করছে। এই যে প্রক্সি রাজনীতির কথা যে এসছে, এই প্রক্সি রাজনীতি তো আগে আমরা দেখিনি, কিন্তু এই যে প্রক্সি রাজনীতি বা প্রক্সি মৌদুদিস্ট পার্টির উত্থানের কথা বলা হচ্ছে, এটা কি অভ্যুত্থানের যে চাওয়া পাওয়া সেটার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে কিনা আপনি কি মনে করেন? দেখুন, এটা তো একটা বাস্তবতা আওয়ামী লীগ তৈরি করেছিল আর কি। জামাত ইসলামীকে নিষিদ্ধ না করলেও এক ধরনের কোয়াজাই নিষিদ্ধ, কার্যত একটা নিষিদ্ধ অবস্থার মতো অবস্থা ছিল। যদিও তারা মাঝে মাঝে অনুমতি নিয়ে সভা সমাবেশ করেছে, কিন্তু ফলে তারা তাদের কৌশল নিয়েছে আন্ডারগ্রাউন্ড কায়দায় কাজ করার। ফলে বিভিন্ন দলের মধ্যে কাজ করেছে, ছাত্র সংগঠন হিসেবে, এমনকি সরকারি ছাত্র সংগঠন লীগ, ছাত্রলীগের মধ্যেও তারা কাজ করেছে। ওর একটা ফলাফল দেখা গেছে যে এইভাবে দমনপীড়ন করলে ব্যাকফায়ার করে, উল্টো তার পক্ষেই জনমতটা চলে যায়। সেটার তো আমরা এখন দেখতে পাচ্ছি কিছুটা। আরেকটা হচ্ছে যে এইটা বরং তাদের জন্যই সুবিধাজনক হয়ে গেছিলো, কারণ পুরো সময়টা ধরে তারা ক্যাম্পাসে বিচরণ করতে পেরেছে। অন্যদিক থেকে ছাত্র দলের ক্ষেত্রে যদি দেখা যায়, ছাত্রদল আবার এই পদ্ধতি নেয়নি, তার ফলে তারা ক্যাম্পাসেই ঢুকতে পারেনি এবং সাধারণ ছাত্রদের সাথে তাদের একটা যোগাযোগ বিচ্ছিন্নতা ঘটেছে। যদিও গত 13 মাসে আবার আরেকটা বাস্তবতা তৈরি হয়েছে। সাধারণ ছাত্রের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলবে না, এরকম একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু সেটা অন্য ছাত্র সংগঠনগুলোর জন্য, যেহেতু যারা প্রকাশ্যে কাজ করে অভ্যস্ত, তাদের জন্য প্রযোজ্য হয়েছে। কিন্তু যারা আবার
আন্ডারগ্রাউন্ডে কাজ করে অভ্যস্ত এবং মেকানিজমটা আছে, তাদের জন্য এটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এই 13 মাসে একটা অসম পরিস্থিতি ছিল সাধারণ ছাত্রদের সাথে যোগাযোগ, তার সাথে আরও অনেক কিছু যোগ হয়েছে, যার ফলাফলের যদি বিশ্লেষণে যাই, ওইটা আমার এখন আলোচনা না। আলোচনার জায়গাটা হচ্ছে যে গণতান্ত্রিক জায়গায় আমরা আশা করব যে রাজনৈতিক যে পক্ষগুলো যারা কাজ করার অধিকার আছে তারা ঠিকঠাক মতো কাজ করতে পারবেন। ফলে এই ধরনের প্রক্সি পলিটিক্স কিংবা মানে আসলে একটা সহযোগী রাজনৈতিক দল হলো কিন্তু আসলে মূলত আরেকটা দলের সহযোগী, সেই রকম জায়গাটা না থাকাই শ্রেয়। এই ধরনের কিন্তু পরিস্থিতিতে জোর তো জনগণ হবে। বিভ্রান্ত হয় কিনা? হ্যাঁ, এই ধরনের পরিস্থিতিতে জনগণ বিভ্রান্ত হয় কিনা? জনগণের মধ্যে তো সাময়িক সবসময় একটা বিভ্রান্তি কাজ করতে পারে। আপনি যদিও শেষ বিচারে বিভ্রান্তি তো চিরকাল থাকে না, বিভ্রান্তি এটা উঠে। কিন্তু ধরুন ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল, আদর্শগতভাবে ভিন্ন কিংবা কর্মসূচিগতভাবে ভিন্ন, ইতিহাসও ভিন্ন, সেরকম দলও কিন্তু আবার কোনো কোনো ঐতিহাসিক পয়েন্টে বিভিন্ন জায়গায় জোট গঠন করতে পারে, কোনো না কোনো সমঝোতার মধ্যে আসতে পারে। যেমন আমরা এসেছিলাম বিএনপি সহ আমরা অনেকগুলো রাজনৈতিক দল, প্রায় 39টি রাজনৈতিক দল একটা যুগপৎ আন্দোলনের মধ্যে এসেছিলাম। মানে যার যার অবস্থান থেকে আন্দোলন করেছে, কিন্তু আন্দোলনের একটা অভিমুখ একটা ছিল যে ফ্যাসিস্ট সরকারের পতন এবং দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। তো সেই জায়গাটা তো একটা ঐতিহাসিক মুহূর্তের কাজ। আমরা মনে করি ওই অবস্থাটা এখনো চলমান আছে। খেয়াল করে দেখবেন কথাটা পরিষ্কারভাবে, বাংলাদেশ কিন্তু একটা নতুন 1972 সালে আছে, কথাটা সহজভাবে বোঝানোর জন্য। মানে ওই সময় আমরা দেশটার গঠন করেছি, এখন একটা পুনর্গঠনের কাজ চলছে। এবং এই অভ্যুত্থানের পরে এই সময়ে 72 সালে কিন্তু ওই জাতীয় ঐক্যটা যেটা দরকার ছিল সেটা করা যায়নি। আজকেও যদি আমরা একইভাবে ব্যর্থ হই, আমরা যদি ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই পুনর্গঠনের কাজটা না করি, তাহলে আমরা জাতীয় কর্তব্য থেকে দলীয় স্বার্থকে প্রধান করে তুলব। জাতীয় কর্তব্যের উপরে দলীয় স্বার্থ যেতে পারে না। এটা কোনো কথার কথা না, এটা রেটরিক্যালি অনেকে বলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু কথাটা সত্যিকার অর্থে কোনো কোনো ঐতিহাসিক মুহূর্তে এতটাই জরুরি হয়ে ওঠে যে আপনি যদি এইখানে এই কথার একেবারে মানে কি বলে আক্ষরিকভাবে সেটা না রাখেন, এই মুহূর্তে আমাদের জাতীয় স্বার্থকে আমরা যদি প্রাধান্য না দেই, দলীয় স্বার্থ কোনোভাবে তার উপরে উঠতে চায়, তাহলে আমরা সংকটের জন্ম দেব এবং আমরা পুনর্গঠনের কাজটাকে ব্যাহত করব। সে কারণে আমরা পরিষ্কারভাবে বলছি যে আইনি বাধ্যবাধকতা তৈরি করা সম্ভব এবং আইনি কাঠামোর মধ্যেই এটা সম্ভব একদিকে। অন্যদিকে আমরা বলেছিলাম যে সংবিধানে যাতে এটা সংশোধনী হিসাবে আগামী দিনে কেউ পার্লামেন্ট এটাকে মানে কোর্ট এটাকে বাতিল না করে দেয়। তাহলে একটা সংবিধান মানে যখন জনগণের এখতিয়ার নিয়ে গঠিত হয়, তখন সেটা তো কোর্ট এটাকে বাতিল করে না, কোর্ট এটা ডিফেন্স দেয় কিংবা কোর্ট এটা সুরক্ষা দেয়। ঠিক তেমনি এই সংবিধানের সংস্কারটা হবে জনগণের এখতিয়ার নিয়ে। জনগণ আগামী সংসদকে এই এখতিয়ার দিবে যে এই সংসদ এই সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে। সেটার মানে হচ্ছে যে এই সংস্কারগুলো যা হবে সেটা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হবে এবং জনগণের দ্বারা নির্বাচিত সংসদে হচ্ছে, মানে জনগণের সার্বভৌমত্ব কায়েম প্রয়োগ করা হচ্ছে সংসদের মধ্য দিয়ে। তখন আমরা দেখব যে কোর্ট এইটাকে মানে সুরক্ষা দেওয়ার দায়িত্বটা পালন করতে পারবে। সেই জায়গাটা নিশ্চিত করা খুব জরুরি এবং সেই দিকেই আমরা আসলে মূলত এটা কিন্তু দলীয় এজেন্ডা না। এই দুটো জিনিস হচ্ছে একটা কি বলে যে অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা, যে আত্মত্যাগের, যে রক্তের উপর দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেটা যাতে বাস্তবায়িত হয়। কাজেই সেইটুকু জায়গায় আমরা সবাই আসতে পারবো, এটা আমরা প্রত্যাশা করি। আর নির্বাচনের যে প্রতিযোগিতা আছে, এখন নির্বাচনের প্রতিযোগিতা দলীয় এজেন্ডা থাকবেই, সেখানে মানে সেটা তো আমরা বন্ধ হয়ে যাবে না, কিন্তু জাতীয় স্বার্থকে ছাপিয়ে যেন না যায়। এক, দুই হচ্ছে অনেকেই আমরা দেখছি যে নির্বাচনী যে প্রতিযোগিতার ক্ষেত্রে যার যার মাইলেজ নেওয়ার চেষ্টা করে, মানে কে কতটা এগিয়ে গেল, আমি কিভাবে জনগণকে আমার পক্ষে আনবো, সেই প্রতিযোগিতাটা চলছে। কিন্তু সেইটা করতে গিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করে ফেলি, অর্থাৎ এইটা না করি যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে ওইটাকে আমরা দলীয় স্বার্থের এজেন্ডায় পরিণত করলাম। তাহলে আমরা যা চাই সেটাতে আমরা যেন থাকি। আমার দল যে পদ্ধতিতে চায় সেটাই একমাত্র না,
আমরা চাই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হোক, তার জন্য যে যে পদ্ধতিগুলো সর্বসম্মতভাবে আমরা বের করে আনতে পারি সেই পদ্ধতিতে, কারণ বাস্তবায়নটাই তো মূল কথা, সেই বাস্তবায়নের মূল কথাটাতে যাতে আমরা থাকি, আমার পদ্ধতিতেই বাস্তবায়ন করতে হবে, আমি যা বলেছি সেটাই করতে হবে, এইটা যাতে না থাকে। কারণ এইটা অনেক ক্ষেত্রেই কাজ করছে এবং কাজ করতে গিয়ে নিজস্ব মাইলেজ নেওয়ার চেষ্টা হচ্ছে এবং তখনই রাজনৈতিকভাবে একটা অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করছে, টেনশন তৈরি করছে, অর্থনীতিতে ভয়ঙ্কর একটা প্রভাব ফেলছে। সুতরাং এই সমস্ত দিকগুলো আমাদের বিবেচনা রাখা দরকার। অর্থনীতির ঝুঁকিটা এমন জায়গায় আছে যে ওইটা কিন্তু আমাদের পুরো পলিটিক্যাল মানে এমনকি সমঝোতাকেও ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। ধন্যবাদ জোনায়েদ সাকি। হারুন রশিদ, আমি শুরুতে যে প্রশ্নটি করেছিলাম, মানে এই যে মানে কিছুদিন আগে খেলাফত মজলিস মামুনুল হক বলছিলেন যে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই বিএনপিকে চলতে হবে। তিনি তার মতো মন্তব্য করেছেন, সে বিষয়ে পরে আসছি। পাশাপাশি যেটা আমি জোনায়েদ সাকিকে বলছিলাম যে প্রক্সি দলের সংখ্যা এখন অনেক বেশি, যেটা মাহফুজ আলম বলেছেন, তারা তো অভ্যুত্থানেরই একটা অংশ, যদিও তিনি কোনো পলিটিক্যাল পার্টিতে এখনো যোগ দেননি। এই যে মানে ইসলামপন্থীদের যে মানে আমার মনে হয় যে কথাটা আপনি পরিষ্কার করে বলেন, মাহফুজ বলতে চেয়েছে যে এনসিপি যাতে জামাত ইসলামের একটা প্রক্সি দল না হয়, হ্যাঁ সেটা যাতে নিজের জায়গায় দাঁড়ায়। এই জায়গা থেকে মনে হচ্ছে বিএনপি কি একটু অ্যালোন হয়ে যাচ্ছে কিনা? মানে না, এখানে অ্যালোন হওয়ার প্রশ্ন নাই। আপনার এখানে হচ্ছে কি বিএনপি, আপনার মূল বিষয়টা জায়গাটাতে আপনি যেতে হবে। বিএনপির দর্শন, বিএনপির চিন্তাভাবনা, বিএনপির প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির যে ভাবনা, বিএনপি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মুসলমানের যে ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় যে অনুভূতি, সেইটা যেন কোনোভাবেই আপনার আঘাতপ্রাপ্ত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেটার ব্যাপারে বিএনপির যথেষ্ট যত্নশীল। সুতরাং মামুনুল হক সাহেব যে কথাটি বলেছে যে ইসলামিক দলগুলো, আমি তো মনে করি ইসলামিক দলগুলোকে আরও শক্তিশালী ভূমিকা রাখা দরকার, যে বাংলাদেশে যেন আপনার ইসলামের যে মহান দর্শনগুলো রয়েছে সে বিষয়গুলো সুষ্ঠুভাবে পরিচালিত। রাজনৈতিক দল গঠন করার দরকার নেই। তারা যদি রাজনৈতিক দলসমূহকে একটা প্রেশার রাখে, যেখানে দেশে বেহায়াপনা, বেলিল্লাপনা, অশ্লীলতা বাড়ছে, বা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ব্লগার তৈরি করে ইসলামকে বিভিন্নভাবে আপনার বিতর্কিত করা হচ্ছে, এই কাজগুলো যারা ইসলামী মূল্যবোধ ধারণ করে তাদের জায়গাতে তারা বক্তব্য রাখবেই, এবং এটাকে আমি মনে করি বিএনপি অন করে, বিএনপি সম্মান করে, কিন্তু বিএনপি কিন্তু মানে আপনার ইসলামের পালন করার জন্য, মানে কী বলেন, ইসলামিক রাষ্ট্র কায়েম করার দল বিএনপি নয়। বিএনপি ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখতে চায়। বিএনপি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পার্লামেন্টে হোক এর বিপক্ষে। বিএনপির জিয়াউর রহমানের সংবিধানের যে মৌলিক যে পরিবর্তনগুলো নিয়ে এসেছিল সেগুলো সম্পর্কে তো আমরা জানি, এবং সেটা আবারও আসবে, যে আপনার এখানে আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাসী এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এবং জিয়াউর রহমান সাচ্চা একজন ইমানদার ব্যক্তি ছিলেন। উনি বন্ধুত্বের ক্ষেত্রে সংবিধানের মধ্যে বলেছেন মুসলিম বিশ্বের সাথে একটা বিশেষ বন্ধুত্বের কথা। ঠিক আছে, এগুলার তাৎপর্য কিন্তু খুব গভীর। আমি এখানে এই আলোচনাতে আপনাকে এত বলতে পারবো না। কোরআন হাদিসের আলোকে এগুলার অর্থ কিন্তু অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। সুতরাং এখানে উনি যেটা বলেছেন যে বিএনপি, আপনার দেখেন যে হেফাজতে ইসলাম যখন আন্দোলন করলো তখন বিএনপি বৃহত্তম দল হিসেবে প্রকাশ্য সমর্থন দিয়েছে, যে ওই সময়ে আপনার যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড দেশে ভয়ানক আকারে বৃদ্ধি পেয়েছিল, সেক্ষেত্রে একটা ধর্মীয় আপনার সম্প্রদায় মানে জায়গা থেকে তারা যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল, সেক্ষেত্রে বিএনপির মতো জায়গা থেকে কিন্তু তাদেরকে সার্বিক সমর্থন এবং সহযোগিতা দেওয়া হয়েছে। সুতরাং স্বাভাবিক কারণে কথাটা বলার তাদের মানে যৌক্তিক জায়গাও আছে, যে বিএনপিকে আপনার মানে ইসলাম বিদ্বেষী না হয় বা ইসলামের বাইরে যেন তারা না যায়। আর সবচেয়ে যেটা বড় কথা, সাকি বা এটা যেটা বলছে, আমরা একটা সংকটময় সময় অতিক্রম করছি, কোনো সন্দেহ নাই। এখন এই সংকটকে আপনার উত্তরণ ঘটাতে হবে। রাজনৈতিক দলসমূহের মধ্যে আমাদের যে বিশ্বাস অবিশ্বাস গত 50 বছরে, আপনি যদি মনে করেন যে এটা আমাকে কালকেই সমাধান হয়ে যাবে, এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে সব নিষ্পত্তি হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি না। আমাদের আলাপ আলোচনা অব্যাহত থাকবে, আলাপ আলোচনার মধ্যে আমরা যতটুকু অর্জন করছি এই অর্জনটাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। এইটা নিয়ে এখন অনেক প্রশ্ন আসছে, যে আজকে যদি জাতীয় নির্বাচন হয়, বিএনপি তো সরকার গঠন করবে, বিএনপি সরকার গঠন করলে এগুলো যে আলোচনাগুলো সিদ্ধান্ত হচ্ছে সেগুলো আইনি কাঠামোতে আনবে কিনা, এই যে একটা অহেতুক আপনার একটা বিশ্বাস অবিশ্বাসের দলাচলের মধ্যে নিয়ে যে আপনার একটা সংকটের তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গুজব এবং অপপ্রচারে আপনি দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ভয়াবহ আকার ধারণ করেছে, এবং এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ আছে বলে আমরা দেখি না। হ্যাঁ, একটা ভয়ানক বাজে অবস্থা। তো আজকে আপনার এই জায়গাগুলো তো আমাদের রাষ্ট্রের ক্ষতি করছে, রাষ্ট্রের কিন্তু ভয়ানক ক্ষতি করছে। সুতরাং এগুলো আমাদের জন্য কিন্তু খুবই সত্যিকার অর্থেই
যে আপনি আজকে আমরা যদি একটা বক্তব্য দিই দেখবেন যে সঙ্গে সঙ্গে 100টা কমেন্ট চলে আসছে। আমাদের মতো জায়গা থেকে যখন আমরা খোলাখুলি বলছি, যেমন জামাত ইসলামের কর্মকাণ্ড সম্পর্কে কথা বলতে গেলে দেখবেন যে শত শত দেখা যাচ্ছে যে সমস্ত মানে অপ্রয়োজনীয় অবাস্তব সব কমেন্ট নিয়ে আসছে। তো এটা আসছে কীভাবে? তো এই কাজগুলো কিন্তু আজকে যারা করছে, এই কাজগুলো কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। আনা দরকার, অবশ্যই আনা দরকার। আপনি শেখ হাসিনার সময় ডিজিটাল অ্যাক্ট করা হয়েছিল, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু আইন তো থাকা দরকার আছে। আপনি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করবেন, কিন্তু অপব্যবহার রোধ করতে আপনি আইন প্রয়োগ করবেন না। আজকে যারা অপব্যবহার করছে এটার, তাদের বিরুদ্ধে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নেবেন না। তো এই অপব্যবহার করার কারণে তো আমাদের রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আপনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠানে চরিত্রায়ন করা হচ্ছে, যেগুলো কোনো ভিত্তি নাই। তো এই জন্য আমি মনে করি যে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের প্রতিবন্ধকতা আসবে, আমাদের উপর অনেক ঝড় আসবে। আমরা যে স্বপ্ন নিয়ে আগাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত যেটা অভিমত, যে আলোচনাগুলো আপনার সংস্কার বলেন, জুলাই সনদ বলেন, যে আলোচনাটুকু হয়েছে, এই আলোচনাটুকু আমি সন্তোষজনক মনে করি। ধন্যবাদ। এইটা যদি আমি সামনের দিনে এই জায়গাগুলো কার্যকর করতে পারি, তাহলে তো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে যে বিতর্ক ছিল, সেগুলো তো একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, আমি বিশ্বাস করি। ধন্যবাদ হারুনুর রশিদ। ছাত্র জনতার যে শক্তি ছিল দুটি নির্বাচনে, এনসিপির তরফ থেকে যাদের সমর্থন দেওয়া ছিল তাদের যে ভোট পাওয়ার হার, সেগুলো বিবেচনায় এবং তাদের ভিতর যে নানান ইস্যুতে যে ধরনের বক্তব্য পাওয়া যায়, তাতে মনে হচ্ছে এনসিপি তথা ছাত্রদের যে শক্তি, তারা দ্বিধা বিভক্ত। আপনি কি মনে করেন তাদের ভিতর বিভাজন স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে? আপনার কি মনে হয়? অভিভাবকহীনতার কারণে তারা দ্বিধা বিভক্ত। প্রথমত যদি আপনি এনসিপির কথা বলেন, অর্থাৎ তাদের ছাত্র সংগঠনের কথা বলেন, সেটা 3-4 ভাগ। কারণ অভিভাবক নেই। কোনো অভিভাবক থাকলে একটু ডাক দোহাই দেওয়ার বিষয় থাকতো। তারা প্রকাশ্যেই কিন্তু 2-3টা ভাগ, যেটার আমরা একটা ছায়া কিন্তু 2টা নির্বাচনে দেখেছি, ডাকসুতেও দেখেছি, জাকসুতেও দেখেছি। তো বলা হয়ে থাকে যে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টা, তাদের অত্যন্ত আস্থাভাজন বা যেটা বলা হয় যে নিয়োগকর্তা তারা। তো নিয়োগকর্তা অর্থাৎ নিজেরাই অভিভাবক। তো নিজেই যখন অভিভাবক হয়ে যায়, তখন অভিভাবকের তো আর অভিভাবক থাকে না। তো ওই জায়গাটাতে অভিভাবক থাকতে তারা এইভাবে বিচ্ছিন্ন হতো না। তাদের একটা শক্তি কিন্তু আমরা ভবিষ্যৎ কি দেখেন আপনি? জি, এনসিপির ভবিষ্যৎ কি দেখেন আপনি? ভবিষ্যৎ মানে বর্তমান যেটা দেখছি, বা ছাত্র জনতার শিক্ষাঙ্গন কেন্দ্রিক রাজনীতি, ওখানে কিন্তু আমরা ভালো ভালো ভবিষ্যৎ দেখিনি। বরং ইসলামী ছাত্র শিবিরের বর্তমানটা তারা অত্যন্ত কৌশলে অত্যন্ত এগোনো। তো আবার যেহেতু ইসলামী ছাত্র শিবির তারা অত্যন্ত কৌশল নিয়েছে, 13-14 বছরও কৌশলও ছিল, আর গত 1 বছর ধরে কিন্তু আরও বেশি কৌশলী ছিল তারা, যেটা ছাত্রদল ছিল না। দৃশ্যত ছাত্রদল শক্তিশালী সংগঠন, তো সেটার একটা ছায়া আমরা দেখেছি। এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে আনা উচিত, 5 আগস্টের পর 2টা দাবি ছিল। একটা ছিল যে নির্বাচন প্রশ্নে, নির্বাচন যে আলোচনায় ছিল না তা কিন্তু না, যে যেহেতু 15-16 বছর দেশে নির্বাচন হয়নি, তাহলে নির্বাচনের জন্য একটা ড্রাই রান দরকার। আমরা মিডিয়াতে যে শব্দটা ব্যবহার করি, আর অন্যরা বলে যে একটা রিহার্সাল দরকার। তো রিহার্সালের জন্য কি করা যায়? প্রথমত আলোচনায় আসলো যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শুরু করলে কেমন হয়। পরবর্তীতে আসলো যে না, ছাত্র সংসদগুলো করলে কেমন হয়, অন্তত একটা প্র্যাকটিস হলো। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন অন্তত 2টা যেভাবে হয়েছে, এটা খুব আশাবাদী করছে না। কিন্তু এরপরও মন্দের ভালো এতটুকু বলা যায় যে দিনের ভোটটা রাতে হয়ে যায়নি, অথবা বিনা ভোটে হয়ে যায়নি। ভোট এদিক সেদিক হয়েছে, অভিযোগও আছে, ভোট কেনা বেচার অভিযোগও আছে, অথবা ষড়যন্ত্রের অভিযোগ আছে। তো আবার ষড়যন্ত্র আপেক্ষিক শব্দ, আপনার কাছে যেটা ষড়যন্ত্র, আমার কাছে হয়তো এটা কৌশল। এইসব ফয়সালা কিন্তু আনাটা বড় মুশকিল। কিন্তু একটা জায়গায় কিন্তু পরিষ্কার যে নির্বাচন, জাতীয় নির্বাচন যখন সামনে আসে, তখন কিন্তু নানান ঘটনা নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ হয়। আপনার প্রশ্নের মধ্যে যেটা ছিল যে একটা হচ্ছে জামাত যেরকম পিআর চায়, আপনি খেয়াল করে দেখুন ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু আবার শিবির পিআর চায়নি, খুব বৈপরীত্য কিন্তু এখানে। আবার বিএনপি জাতীয় নির্বাচনের বিষয়ে যত আগ্রহী, যত উতলা, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে কিন্তু এত উতলা নয়। আবার জামাত ওইদিকে জোর বেশি দিচ্ছে। তো এটাই যে চূড়ান্ত বা এটাই যে জাতীয় রাজনীতির প্রভাব ফেলবে, এটা আমি মনে করি না। ওই কারণে, কারণ একটা সময় জাসদ ছাত্রলীগের এরকম প্রভাব ছিল সারা দেশের শিক্ষাঙ্গনে, একটা সময় ছাত্র ইউনিয়নের ছিল। এগুলো কিন্তু শেষ পর্যন্ত জাতীয় রাজনীতিতে স্থায়ী হয়নি। তবে একটা দিক আছে এখানে, সেটা হচ্ছে শুধু ডাকসু বা জাকসু নয়। আপনি যদি সেই সিলেটের এমসি কলেজে যান,
ময়মনসিংহের আনন্দমোহনে যান, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে যান, অথবা বরিশালের বিএম কলেজে যান, ওই ছাত্র সংসদ থেকে যারা আসছে, যে জয়ী হয়েছে সেও নেতা, যে পরাজিত হয়েছে সে কিন্তু আসলে হারেনি, সেও নেতা, অথবা যে নির্বাচনও করেনি, আশেপাশে থেকেছে, সেও নেতা হয়েছে, জাতীয় পর্যায়ের নেতৃত্বে এসেছে। তো অন্তত চর্চাটা যদি আরো একটু সুন্দর করে শুরু হতো, এটা আমাদের জন্য একটা ভালো লক্ষণ ছিল। কিন্তু শুরুটা সুন্দর হয়নি, আরো সুন্দর হতে পারত। ধন্যবাদ মোস্তফা কামাল। এরপরও যেহেতু সহিংসতা হয়নি, দুটো প্রাণহানি হয়েছে দুই জায়গায়, এক জায়গায় একজন সাংবাদিক, আরেক জায়গায় একজন শিক্ষক, কিন্তু দুটা দুর্ঘটনায় নয়, অনেকটা অসুস্থতার কারণে। তো এরপরে যে কারণে আমি বলতে চাই অন্তত মন্দের ভালো, আচ্ছা, শুরুটা হয়েছে, এই ট্রেনটা চলুক। ধন্যবাদ। এই ট্রেনটা যদি চলতে থাকে, জাতীয় নির্বাচনের বিষয়ে আমরা একটু বেশি আশাবাদী হতে পারবো। ধন্যবাদ। আমার দর্শক, আমাদের আরেকটা বিরতি যেতে হচ্ছে, আমরা ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরলাম আজকের আলোচনায়। জনাব হারুন রশিদ, আমরা মানে যদিও মোস্তফা কামাল তার বক্তব্য দিচ্ছিলেন যে তেমন কোনো প্রভাব পড়বে না, ছাত্র নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে তেমন নেই, আপনিও কি তাই মনে করেন নাকি কোনো প্রভাব না? আছে? বর্তমানে ছাত্র নির্বাচন হচ্ছে, এর সাথে জাতীয় নির্বাচনের প্রভাব পড়ে, কিন্তু অতীতের যে ছাত্র নির্বাচনগুলো হয়েছে, 90-এর নির্বাচন, 70-এর নির্বাচন, এইসব নির্বাচনগুলোতে কিন্তু জাতীয় রাজনীতিতে একটা বড় আপনার প্রভাব পড়েছে। কিন্তু এখন তো আপনার এই 5ই আগস্টের পরে যে বিপ্লবটা সাধিত হয়েছে, বিপ্লব বলেন বা যে পরিবর্তনটা এসছে, এইখানে তো পরে এখন নির্বাচনটা হচ্ছে। এখন তো ছাত্র আন্দোলন নাই, ছাত্র রাজনীতি নাই, ছাত্রদের মুভমেন্ট নাই, কোনো কিছুই নাই। সবাই ভোটার, কিন্তু না, এরা ভোটার, কিন্তু সেটা ঠিক আছে, ভোটার, কিন্তু জাতীয় রাজনীতিতে আপনার এই সমস্ত নির্বাচনের ফলাফলের ন্যূনতম কোনো ইফেক্ট পড়বে না। তার কারণ এই নির্বাচন ইতিমধ্যে যে বিতর্কের জন্ম দিয়েছে, এটা আমার ভাই বলল যে আসলে নির্বাচনটা আমাদের শুরুটা খুব খারাপ হয়েছে। নির্বাচনটা আমাদের আরও গ্রহণযোগ্য, আরও বিতর্ক ঊর্ধ্বে থাকতে পারতো। সুতরাং আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। এই কারণে কি যে আপনার আমাদের দেশে গত 15 বছর যে আমরা যে অবস্থার মধ্যে ছিলাম, আপনি রাজনীতির চর্চার মধ্যে নিয়ে আসেন। আপনি রাজনীতিতে যেখানে সভা সমাবেশ, আমাদের মত প্রকাশের জায়গাটা একেবারেই সীমিত ছিল, আর ছাত্র রাজনীতি তো একেবারেই সীমিত ছিলই না বলা যায়, যে সেখানে ছাত্র দল নাম দিয়ে কোনো কলেজে কোনো সংগঠন আছে। আমার বাড়ির পাশে রাম সরকারি কলেজ, আমি ওখানে কোনো 10টা ছাত্র দলের ছেলেকে দিয়ে কোনো কর্মকাণ্ড করাতে পারিনি। তো এইরকম একটা পরিস্থিতি বৈরী পরিবেশের মধ্য দিয়ে অতিক্রম হয়েছে। এখন রাজনৈতিক চর্চাটা শুরু করার পরে আপনার মাঠ তৈরি হতো, তারপরে আপনি নির্বাচনে যেতে পারতেন। কিন্তু আমি বলবো সরকার এখানে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ধরনের কাজ করেছে কিনা সরকার জানে তো, সরকারের কাছে রিপোর্ট আছে যে নির্বাচন হলে কি রেজাল্ট আসবে, কি ফলাফল আসবে। আর জামাত আপনার শিবির আছে, কি করছে না করছে, জামাতের রাজনীতি গত 100 বছর জন্মলগ্ন থেকে বিতর্কিত। জামাতের রাজনীতি আপনার ওরা মানে পাকিস্তান সৃষ্টি থেকে শুরু করে, বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে, ইভেন আপনার বাংলাদেশের স্বাধীনতার পরও তারা যখন যেখানে প্রয়োজন মতো সেখানে তারা অংশগ্রহণ করেছে। জিয়া রহমানের সাথেও থেকেছে, এরশাদের সাথেও থেকেছে, হাসিনার সাথেও থেকেছে, খালেদা জিয়ার সঙ্গেও থেকেছে, এখন ইউনুস সাহেবের সঙ্গে আছে। সুতরাং এরা আপনার এক মানে এদের রাজনৈতিক যে চরিত্র, আমি বলবো যে এটা জনগণের কাছে খুব পরিষ্কার। ধন্যবাদ। ধন্যবাদ হারুন রশিদ। জনাব থেকে আপনি কি মনে করেন যে এই সরকারের মানে যেটা যেভাবে শুরু হলো নির্বাচন, একটা জাতীয় ছাত্র সংসদ নির্বাচন হলো দুটো, এটা অত্যন্ত খারাপভাবে শুরু হয়েছে, আপনি কি মনে করেন সরকার আসলে এ থেকে সরকারের কোনো প্রাপ্তি নেই, তাদের ইমেজ এখন নষ্ট হয়েছে বলছেন হারুন রশিদ? এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তো একটা স্বায়ত্তশাসিত ক্যাম্পাস, মানে এগুলো তো মূলত পাবলিক ইউনিভার্সিটি, এবং কাজে এই নির্বাচনগুলোর যেটা হবে, প্রথমত বাংলাদেশে একটা সাংস্কৃতিক জায়গা তৈরি হয়েছিল যে নির্বাচন নিয়ে কোনো আস্থা নাই, ফলে কেউ ফলাফল মানতে চায় না। সে কারণেই মানে ফলাফল মানে কখন, যখন নির্বাচন একেবারে আস্থাপূর্ণ থাকবে, তখন ফলাফল না মেনে তো আপনার কোনো উপায় নেই। জনগণ আপনাকে ভোট দিলে জিতেছেন, ভোট না দিলে আপনি হেরেছেন, কম ভোট দিলে আর কি। তো আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যে নির্বাচন যাতে আস্থাপূর্ণ হয়, এবং এ কারণেই আমরা বলবো যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে অভিযোগগুলি উঠেছে সেগুলো যথাযথ তদন্ত করবে, এবং সেইগুলো এমনভাবে তদন্ত করবে যাতে সকল অংশগ্রহণকারীর মধ্যে একটা আস্থার জায়গা তৈরি করতে পারেন। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে কারোরই খুব আমার নির্বাচনটা একটা মানে হচ্ছে এটা ঠিক আগেকার হিসেব নিকেশগুলোর উপরে মানে ওইটার উপর ভর করে আপনার আত্মবিশ্বাসটা রাখা ঠিক হবে না। কেননা এই 13 মাসে
কিংবা মানে গত 15 বছরে অনেকগুলো পরিবর্তন ঘটেছে এর মধ্যে, অনেক নতুন প্রজন্ম এসছে, নতুন ভোটার এসছে যারা কখনো ভোটই দেয়নি, ফলে সব মিলিয়ে একটা নতুন বাস্তবতাকে নতুনভাবে পাঠ করা, তার মধ্যে নিজেদের অংশগ্রহণ, নিজেদেরকে মানে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার প্রত্যেক বড় ছোট সকল দলের জন্য প্রযোজ্য। আমরা মনে করি যে ছাত্রদের নির্বাচনের কিছু মানে আমরা ডিরেকশন কিংবা ইঙ্গিত পেলাম, কিন্তু এটা নির্ধারক এখনো হয়ে ওঠেনি। কিন্তু যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে যে পরিবর্তিত বাস্তবতা সকলের জন্যই নতুন করে পাঠ নেওয়ার বিষয়, এবং জনগণের আকাঙ্ক্ষা কি সেটা ভালো করে বোঝার বিষয়, এবং জনগণের আকাঙ্ক্ষা তার স্বপ্নকে সত্যে পরিণত করার বাস্তব কর্মসূচিগুলো আমরা সামনে আনতে হবে। গণসংহতি আন্দোলন কিংবা আমাদের মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, আমরা ওই দিকটাতে গুরুত্ব দিচ্ছি যে জন আকাঙ্ক্ষাকে কিংবা আমরা বাস্তব রূপ দিতে পারবো, সেই জায়গাটা, সেই পথরেখাটা আমরা জনগণের সামনে হাজির করতে চাই। ধন্যবাদ জোনায়েদ স্যারকে, আমরা আপনার উত্তর পেয়েছি। মুস্তাফা কামাল, আপনি তো আপনার উত্তর আগেই দিয়েছেন। আপনার কাছে জানতে চাই যে জাতীয় নির্বাচন মানে যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হয় তাহলে ডিসেম্বরে তফসিল ঘোষণা করতে হবে, এটা সেপ্টেম্বরের আমরা মাঝামাঝি আছি। তো আপনার কি মনে হয় যে আমরা ডিসেম্বরে তফসিল পাবো এবং এই জুলাই সনদ সহ অন্যান্য ইস্যুতে রাজনৈতিক দলগুলো মতৈক্যে পৌঁছতে পারবে, নাকি অনৈক্যই বড় হয়ে উঠবে? একটু অনৈক্য তো আমরা দেখছি, ওই অনৈক্য থাকা অস্বাভাবিক নয়। আবার যারা অনৈক্য করছেন তারা সবাই কিন্তু সবার মুখ চেনা, তাদের মধ্যে যে একটা ছোট্ট পার্লামেন্ট চলছে এখন, মাঝে মধ্যে ঐকমত্য কমিশনে তারা বসেন, একটু ঝগড়াঝাটি করেন, মুখ দেখাদেখি হয়, মাঝে মধ্যে ওয়াকআউটও হয়, 2 একবার হয়েছে। এটাও কিন্তু ভালো চর্চা। একসময় তো মুখ দেখা দেখিয়ে ছিল না, বরং ছিল দূর থেকে খিচুনি দেয়া, আস্তিন গুটানো, ভেঙচি কাটা। তো বাংলাদেশের ভবিষ্যতে কি হবে ওটা আরও পরের বিষয়, কিন্তু বিদ্যমান যে বাস্তবতা এতে কিন্তু মানতেই হবে যে ওই যে মানি না মানব না, আস্তিন গুটানো, ব্যঙ্গ করা, তামাশা করা, ওইটার বাস্তবতা কিন্তু এখন নাই। সেটা 5 আগস্ট মানা করে দিয়েছে ওইটা না করতে। যারা ওইটা বুঝতে ভুল করেছেন তারা কিন্তু পস্তাচ্ছেন। একইভাবে যারা ওটা লিডিংয়ে ছিলেন জাতীয় দল হিসেবে বিএনপি, তাদেরও উপলব্ধির জায়গা আছে। তাদেরকে যারা এখন নানান মন্তব্য করছেন, এগুলো কিন্তু এক ধরনের ফ্রেন্ড রিকোয়েস্ট, ফেসবুকের মতো। মামুনুল হক সাহেব যেটা বলেছেন বিএনপিকে, এটা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট, আচ্ছা, কবুল করা। এর মধ্যে জাতীয় পার্টিও কিন্তু একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে যে তাদেরকে একটু দেখাশোনা করে রাখলে বিএনপির জন্য ভালো হবে। শেষ করতে হবে। অর্থাৎ বিএনপির যে একটা বাজার দর আছে তারাও বুঝতে পারছে, ওই ক্ষেত্রে বিএনপির দায়িত্ব আরো বেশি, ওইটাকে সংরক্ষণ করা, ধন্যবাদ, ওইটাকে ধরে রাখা। ধন্যবাদ মুস্তাফা কামাল। আজকের আলোচনা এখানেই শেষ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।